আজকে আমরা যে টপিকটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে সেট আর হচ্ছে পরিসংখ্যান। যদি সেট শেষ করার পর টাইম পাই তাহলে আমরা পরিসংখ্যানটা পড়বো, না হলে পরিসংখ্যানটা আলাদা ক্লাসে পড়বো। তো এই সেটের একটা পার্ট আমরা কিন্তু গতদিন করে ফেলেছি, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, যেটা হচ্ছে সেটের একটা অংশ, কিন্তু আমরা এটাকে আলাদাভাবে আলাদা করে ফেলেছি, আলাদাভাবে করেছি। তো এই সেট নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সেট মানে হচ্ছে একই জিনিসের কতগুলো একই জিনিস, সেগুলোকে যদি আমরা একসাথে করি তখন সেটাকে আমরা সেট বলি। মানে একই টাইপের কোনো জিনিসকে বা কতগুলো জিনিসকে যদি আমরা একসাথে করি তখন তাদেরকে বলা হয় সেট। আমরা যেমন প্র্যাকটিক্যাল লাইফে যে সেট শব্দটা ইউজ করি, যে এক সেট জিনিস বা আমার এক সেট কলম দরকার, হ্যাঁ এক সেট খাতা দরকার, তো আমরা হচ্ছে একই জাতীয় জিনিসগুলোকে আমরা সেট বলি। যেমন এখানে আমি লিখেছি এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এই সবগুলো হচ্ছে একটা সেট, লেটারের সেট। আবার আমি বলেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এগুলো হচ্ছে মান্থের সেট, অর্থাৎ কতগুলো মাসের সেট। তাহলে সেট হচ্ছে কতগুলো একই ধরনের জিনিস যদি আমরা একসাথে করি বা এক সংগ্রহ করি বা একসাথে সাজাই, তো এই সবগুলো জিনিসের সমষ্টিকে বলা হয় সেট। তো সেটের যে জনক তিনি হচ্ছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তো ক্যান্টরকে বলা হয় সেটের জনক, জর্জ ক্যান্টর, তাকে বলা হয় সেটের জনক। তিনি প্রথম সেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন। তো এই সেট হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা হচ্ছে এখানে অনেকগুলো ধরনের সেট দেখতে পাচ্ছি, যেমন এমটি সেট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফাইনাইট সেট আছে, এরকম অনেক ধরনের সেট আছে। তো আমাদের সবগুলো দরকার নাই, যেগুলো দরকার আমরা সেগুলো দেখব। তো আমরা যে সেটগুলো দেখব সেগুলো হচ্ছে প্রথমে আমরা এক ঝলক দেখে নেই। আমরা এখানে সেট করতে গেলে তখন আমাদের কিছু চিহ্ন, যেমন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা আমাদের সবার পরিচিত। এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমাদের খুবই পরিচিত। তো সেটের যে উপাদানগুলো আছে, একটা সেটের মধ্যে কি থাকবে, বিভিন্ন ধরনের জিনিস থাকবে বা উপাদান থাকবে। তো এই যে উপাদানগুলো, এইগুলো আমরা কি করি, আমরা দ্বিতীয় বন্ধনী বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করি, এই উপাদানগুলোকে প্রকাশ করি। অর্থাৎ আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেটের যত উপাদান আছে সবগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। এর পাশাপাশি হচ্ছে সেট আমরা যে টাইপস পড়েছিলাম, যে সেট হচ্ছে প্রপার সেট আছে, সাবসেট আছে, সুপার সেট আছে। তো এই যেমন ইউনিভার্সাল এখানে হচ্ছে আছে, ইউনিয়ন আছে, তারপর হচ্ছে ইন্টারসেকশন আছে, তারপর হচ্ছে সাবসেট আছে, এই সবগুলো আমরা ডিটেলসে পড়বো। তো দেখেন এখানে সেটের যে বিভিন্ন ধরনের টাইপ, আমরা এখন সেটের টাইপ গুলো দেখবো। তো আমরা হচ্ছে কিছু সিম্বল, সেটের জন্য যে প্রয়োজনীয় সিম্বল আছে সিম্বল গুলো দেখবো, পাশাপাশি হচ্ছে তার সাথে সেটের যে টাইপ গুলো আছে সেগুলো দেখবো। তো ফার্স্টে আমরা হচ্ছে সেটের কিছু সিম্বল দেখি। তো সিম্বল গুলো হচ্ছে এরকম, আমরা এখানে যেমন আমরা প্রথম চিহ্নটা আছে, প্রথম যে চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা এটাকে আমরা বলেছি বিলংস টু, আমরা এটাকে বিলংস টু নামে চিনি সবাই, হ্যাঁ। তো এই বিলংস টু মানে হচ্ছে আমি যখন বলি এটা উচ্চারণটা করি আমরা বিলংস টু, বিলং মানে থাকা। ধরেন আমি বললাম এরকম করে একটা উদাহরণ আমি দিচ্ছি পাশে। ধরেন আমি বললাম ওয়ান বিলংস টু এ। বিলংস টু চিহ্নটা এখানে দেওয়া যাচ্ছে না, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে ওয়ান বিলংস টু এ মানে হচ্ছে ওয়ানটা এর মধ্যে আছে, অর্থাৎ ওয়ানটাকে এর মধ্যে খুঁজে পাওয়া যাবে। যদি আমি বলি ওয়ান বিলংস টু এ, এটার অর্থ দ্বারা হচ্ছে ওয়ানটা এর ভিতরে আছে। আবার যদি বলি আমি টু বিলংস টু এ, তার মানে টু এমন একটা উপাদান যেটা এ সেটের মধ্যে আছে। অর্থাৎ যদি কোনো উপাদান, কতগুলো উপাদান যদি আমরা একটা সেটের মধ্যে রাখি তখন আমরা বলি হচ্ছে এই উপাদানটা ওই সেটের মধ্যে আছে। ধরেন যদি কোনো একটা উপাদান এর মধ্যে না থাকে, আমি এখানে যদি লিখি এ সমান, আমি বললাম এ সমান 2 3, আমরা একটা সেটের কথা বললাম যে এ হচ্ছে একটা সেট যার উপাদান আছে 2 আর 3। তাহলে এখন বলেন যে এই 2 আর 3, এই যে দুইটা উপাদান আছে 2 আর 3, এই 2 আর 3 হচ্ছে এর উপাদান, যেখানে 1 কিন্তু এর মধ্যে নাই। তখন আমরা বলি হচ্ছে 1 নট বিলংস টু এ, মানে তখন আমরা কি করি, বিলংস টুটা কেটে দেই। তো তখন আমরা এটাকে পড়ি হচ্ছে 1 নট বিলংস টু এ, অর্থাৎ 1টা এ সেটের মধ্যে নাই। যেমন এখানে 1 সেটের মধ্যে নাই, আমি বলতে পারি এখানে 2 হচ্ছে এর মধ্যে বিলং করে, অর্থাৎ 2 বিলংস টু এ। তো এই বিলংস টুটা কেন আমরা ইউজ করি, যদি আমরা কোনো সেটের মধ্যে এলিমেন্ট বুঝাই যে কোনো একটা সেটের এলিমেন্ট গুলো কি কি আছে, তখন আমরা এই বিলংস টু ইউজ করি। অর্থাৎ এটার কাজ হচ্ছে এলিমেন্ট বোঝানো। তাহলে এ সেটের এলিমেন্ট কোনটা, এ সেটের এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট হচ্ছে 2, এ সেটের আরেকটা এলিমেন্ট হচ্ছে 3। তাহলে এই এলিমেন্ট গুলো বোঝানোর জন্য আমরা হচ্ছে বিলংস টু চিহ্নটা ইউজ করি। তাহলে একটা হচ্ছে বিলংস টু আর একটা হচ্ছে নট বিলংস টু। বিলংস টু হচ্ছে উপাদান আছে বা এটা উপাদান, এটা বোঝানোর জন্য ইউজ করা হয়। আর নট বিলংস টু হচ্ছে উপাদান না। তারপর হচ্ছে সাবসেট চিহ্ন, সাবসেট, তারপর হচ্ছে নট সাবসেট, আরেকটা হচ্ছে ইকুয়াল সাবসেট। তো
তো এই তিনটা নিয়ে আমরা আলাদাভাবে একটু পরে কথা বলবো, শুধু সাবসেট নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো, এটা আমরা রাখলাম আপাতত। তারপর এটা আমরা জানি ইউনিয়ন, ইউনিয়ন কি এটা নিয়ে আমরা কথা বলবো। এটাও জানি আমরা, ইন্টারসেকশন, নামগুলো আপাতত জেনে রাখি। এটা হচ্ছে ইউনিয়ন, তারপর এটা হচ্ছে ইন্টারসেকশন, আর এটা হচ্ছে প্রাইম, বাংলায় বলি আমরা পূরক সেট, এ প্রাইম। হ্যাঁ, এ প্রাইম। তো পূরক সেট মানে হচ্ছে যেটা আমরা বলি সেটা না, মানে এ প্রাইম মানে হচ্ছে এ বাদে অন্যগুলা, এ বাদে অন্যগুলা। পূরক মানে হচ্ছে আমরা যেটা দেখি বা যেটা বলি সেটা না। এখানে এ প্রাইম বলার অর্থ হচ্ছে এ বাদে বাকি যেগুলো আছে সেগুলো। এ প্রাইম মানে হচ্ছে এ বাদে বাকি যেগুলো আছে। আর এটা হচ্ছে ফাঁকা সেট বা হচ্ছে এমটি সেট, ফাঁকা সেট বা হচ্ছে এমটি সেট। ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। তো এই যে সেটের বাকি যে সিম্বল গুলো আছে, তো এইগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে কথা বলবো। আপাতত আমরা বিলংস টুটা রাখলাম। আরেকটা চিহ্ন হচ্ছে আপনাদের হয়তো পরিচিত আছে, সেটা হচ্ছে সাচ, সাচেস বা সাচ দ্যাট আমরা যেটাকে বলি, সাধারণত সাচ দ্যাট বলা হয়। এই যে কোলনের মতো যে চিহ্নটা, কোলনের মতো চিহ্নটাকে বলা হয় সাচ দ্যাট, যেটাকে আমরা বলি যেন, মানে এমন যেন হয় বা যেন এমন হয়, এটা হচ্ছে সাচ দ্যাট। এটা আমরা সামনে পাবো এই চিহ্নগুলো, তখন আমরা এটা কাজ দেখবো। তো সাচ দ্যাট চিহ্নটা কিরকম, এটা কোলনের মতো একটা চিহ্ন, যেটাকে আমরা উচ্চারণ করি সাচ দ্যাট, সাচ দ্যাট, SUCHTHAT, সাচ দ্যাট। তো এইগুলো হচ্ছে সেটের নোটেশন বা চিহ্ন, সাচ দ্যাট। এটা হচ্ছে সাচ দ্যাট, যেটা হচ্ছে কোলন চিহ্ন, সেটাকে বলি আমরা সাচ দ্যাট। নর্মাল আমরা যেসব কোলন লিখি এই কোলনের মতোই। ওকে, তো আমরা এখন বাকি যে সেটগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানি, বা হচ্ছে এই সেটগুলো সম্পর্কে আমরা এখন ডিটেলস একটু দেখবো। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, আমরা হচ্ছে এই যে সাবসেটের কথা বলছিলাম, এই সাবসেটের কথা একটু বলে নেই, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সাবসেটের এখানে তিন ধরনের সেট আছে। একটা হচ্ছে সাবসেট, একটা হচ্ছে নট সাবসেট, আর একটা হচ্ছে ইকুয়াল সাবসেট। এই সাবসেট মানে হচ্ছে, সাব মানে হচ্ছে আন্ডার, মানে আমি বললাম এ সাবসেট বি, তার মানে এ এর উপাদানগুলো বি এর মধ্যে আছে, অর্থাৎ এ বি এর আন্ডারে আছে। যদি এর উপাদানগুলো বি এর মধ্যে থাকে তখন বলা যাবে এ হচ্ছে বি এর সাবসেট। এখন ধরেন আমি উদাহরণ দিচ্ছি একটা, সেটা হচ্ছে এ এর কতগুলো মান আছে বা উপাদান আছে, সেটা হচ্ছে 1 3 5। আবার বি এর কিছু উপাদান আছে 1 2 3 4 5। তাহলে বি এর উপাদান আছে 5টা, এর উপাদান আছে 3টা। এখন এর উপাদানগুলো 1 3 5, তিনটা উপাদান দেখেন এখানেও আছে, বি এর মধ্যে আছে 1 3 5। যেহেতু এর উপাদানগুলো বি এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি এ হলো বি এর একটা সাবসেট, এ হলো বি এর একটা সাবসেট। তো এই সাবসেটটাকে আমরা বলি হচ্ছে, বাংলায় যদি আমরা বলি সাবসেটটাকে আমরা বলি হচ্ছে বাংলায় উপসেট, অর্থাৎ এ হচ্ছে বি এর একটা উপসেট। এখন উপসেট হচ্ছে প্রকৃত উপসেট নাকি হচ্ছে প্রকৃত উপসেট না, সেটা একটা ব্যাপার। উপসেট গুলো কি প্রকৃত উপসেট হবে নাকি প্রকৃত উপসেট হবে না। প্রকৃত উপসেট মানে হচ্ছে যে সেটের সদস্যগুলো অন্য সেট থেকে সদস্যগুলো কম আর কি। ধরেন আমি বললাম যে জেলার আন্ডারে উপজেলা, হ্যাঁ জেলার আন্ডারে উপজেলা। এখন উপজেলা মানে কি, উপ মানে হচ্ছে ছোট, জেলার থেকে ছোট। উপজেলা হচ্ছে জেলার আন্ডারে এবং হচ্ছে উপজেলা জেলার থেকে ছোট, তার মানে এটা প্রকৃতপক্ষে কি একটা উপজেলা। এখন দেখা গেল এমন একটা উপজেলা, হ্যাঁ যেটা হচ্ছে প্রায় জেলার সমান, মানে একটা জেলার হচ্ছে বিশাল বড় একটা উপজেলা আছে, জনসংখ্যা দেখা গেল একটা জেলার মধ্যে যতগুলো জনসংখ্যা তার একটা বড় একটা অংশ হচ্ছে একটা উপজেলার মধ্যে। তো বা হচ্ছে দেখা গেল যে কোনো একটা উপজেলার যে জনসংখ্যা অন্য একটা জেলার উপর জনসংখ্যাও তার থেকে কম। এমন হয় না যে কিছু কিছু উপজেলা আছে যে এগুলো হচ্ছে ঘনবসতিপূর্ণ বা এটার আকৃতি অনেক বড়, যেটা হচ্ছে অন্য একটা জেলার সমান। তো এইরকম হলে তখন আমরা এটাকে কি বলি, এটা প্রকৃতপক্ষে উপজেলা না, মানে উপজেলা হলে তো এরকম হওয়ার কথা না, জনসংখ্যা কম থাকার কথা বা হচ্ছে এটার আকৃতি ছোট হওয়ার কথা। তো উপসেট তখনই হবে যখন একটার থেকে আরেকটা উপাদান সংখ্যা কম হবে। যেমন হচ্ছে আপনার এখানে এর উপাদান আছে 3টা আর বি এর উপাদান আছে 5টা। তাহলে আমরা এটা বলতে পারি যে এ আসলেই বি এর আন্ডারে আছে, মানে এ প্রকৃতপক্ষে বি এর একটা উপসেট, কারণ এর উপাদান বি থেকে কম। যদি উপাদান কম হয় এবং এর উপাদান সব যদি বি এর মধ্যে থাকে, তখন আমরা কি বলি, তখন আমরা বলি এ হলো বি এর উপসেট এবং প্রকৃত উপসেট। এখানে এর 3টা উপাদান বি এর মধ্যে আছে এবং এই জন্য আমরা বলি হচ্ছে এ হলো বি এর উপসেট, যেটা আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, এ সাবসেট অফ বি। এটাকে আমরা বলি হচ্ছে সাবসেট, এ সাবসেট অফ বি। এবং যেহেতু এর উপাদান বি থেকে কম আছে, তার মানে আমরা বলি এ হলো বি এর প্রপার সাবসেট অর্থাৎ প্রকৃত উপসেট।
তাহলে আমরা বলতে পারি এ হলো বি এর প্রপার সাবসেট। এখন যদি আমরা এভাবে বলতাম যে এর উপাদান ধরেন আছে 135, আমরা বললাম যে এর উপাদান হচ্ছে 135। আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না আপাতত বোঝানোর জন্য, আমরা হচ্ছে এমনি লিখলাম যে এর উপাদান হচ্ছে 135 আর বি এর উপাদান হচ্ছে ধরেন আছে 2 4 5। হ্যাঁ, এখন দেখেন এর যে উপাদানগুলো সেগুলো কিন্তু বি এর মধ্যে নাই। এর যে উপাদানগুলো সেগুলো কিন্তু বি এর মধ্যে নাই, সবগুলো উপাদান বি এর মধ্যে নাই। তো যদি সবগুলো উপাদান বি এর মধ্যে না থাকে, তাহলে যদি সবগুলো উপাদান বি এর মধ্যে না থাকে, একটা আছে, একটা থাকলে হবে না, যদি সবগুলো উপাদান এর যতগুলো উপাদান বি এর মধ্যে যদি না থাকে, তখন আমরা বলবো এ বি এর সাবসেট না। কি বলবো আমরা? এ বি এর সাবসেট না। তো সাবসেট না হলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? সাবসেট না হলে তখন আমরা প্রকাশ করি হচ্ছে যে সাবসেট চিহ্নটা আছে সেই চিহ্নটা দিয়ে আমরা হচ্ছে নট হলে কি করে মাঝখানে কেটে দেই, তখন আমরা বলি যে এ বি এর সাবসেট না। আবার ধরেন এখানে এর উপাদান 135 আছে আর বি এর উপাদান আছে, বি এর উপাদান ধরেন 135 আছে, এর উপাদান 135, বি এর উপাদানও 135। এখন কেউ কি বলবেন যে এ বি এর সাবসেট হবে কিনা? সাবসেট হলে আপনি ইয়েস লিখে দেন, না হলে নো লিখে দেন কমেন্টে। জাস্ট বলবেন এর উপাদান এখানে 135 আছে, এর উপাদান হচ্ছে 135, আবার বি এর উপাদানও 135। এখন এ কি বি এর সাবসেট হবে কিনা? এ বি এর সাবসেট হবে কিনা? এর উপাদান আছে 3টা, 1 3 5, বি এর উপাদানও 1 3 5। এখন প্রশ্ন হচ্ছে এ কি বি এর সাবসেট হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। একজন হচ্ছে লিখেছে হবে, আরেকজন লিখেছে হবে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, সাবসেট হবে কারণ এর যে উপাদানগুলো বি এর মধ্যে আছে, তাই না? এর উপাদানগুলো বি এর মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে বি এর সাবসেট হবে, কিন্তু প্রপার সাবসেট হবে না। মানে সাবসেট হইতে গেলে, প্রকৃত উপসেট হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটা হচ্ছে কি, এর উপাদান সংখ্যা বি থেকে কম হইতে হবে। তো এখানে এর উপাদান সংখ্যা বি এর সমান, এর উপাদান বি থেকে কম না, তাই আমরা বলবো এ বি এর সাবসেট, কিন্তু প্রপার সাবসেট না, মানে প্রকৃত উপসেট না। তো তখন যদি এরকম হয় যে উপাদান সংখ্যা যদি সমান হয়, তখন আমরা প্রকাশ করি এভাবে এ এ সাবসেট অফ বি। প্রথমে হচ্ছে আমরা বলবো সাবসেট অফ বি, আর যেহেতু উপাদান সংখ্যা সমান, তখন আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করবো। ইকুয়াল চিহ্নটা হচ্ছে নিচে একটা দাগ দিলেই বোঝাবে এ বি এর সাবসেট এবং ইকুয়াল। এর এ হলো বি এর সাবসেট এবং এ হচ্ছে বি এর সমান উপসেট। উপসেট কিন্তু সমান উপসেট। তাহলে আমরা দেখলাম উপসেট 3 ধরনের, একটা হচ্ছে প্রকৃত উপসেট, এর উপাদানগুলো বি এর মধ্যে থাকলে তখন আমরা বলি উপসেট, এবং যদি এর উপাদান সংখ্যা বি থেকে কম থাকে তখন সেটাকে বলি আমরা প্রকৃত উপসেট। আচ্ছা, সমান উপসেট হচ্ছে এর উপাদান বি এর মধ্যে তো অবশ্যই থাকবে এবং এর উপাদান যা থাকবে বি এর উপাদান তাই থাকবে। যদি সমান থাকে তখন সেটাকে বলি আমরা সমান সাবসেট। আর আরেকটা হচ্ছে এর সব উপাদান যদি বি এর মধ্যে না থাকে তখন সেটাকে বলি আমরা এরা সাবসেট না। তখন আমরা কি করি, এটাকে ক্রস দিয়ে এই চিহ্নটা ইউজ করি। যেমন এখানে সি এর উপাদান হচ্ছে 2 আর 8, তো দেখেন সি এর 2 আর 8 উপাদানটা বি এর মধ্যে নাই। বি এর মধ্যে আছে 1 2 3 4 5, যেখানে 2 আছে কিন্তু 8 নাই। 2 থাকলে তো হবে না, 2টা থাকতে হবে। 2 আছে কিন্তু 8টা বি এর মধ্যে নাই, না থাকার কারণে আমরা বলবো সি বি এর উপসেট না। সি বি এর উপসেট না। আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, এইটুকুর মধ্যে কারো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনারা জাস্ট একটা তথ্য মনে রাখেন যে সেট হচ্ছে 1840 সালে আসে, এটা আমি বলতে ভুলে গেছি। মানে এটা কিছু কিছু পরীক্ষা এসেছে, এই জন্য আর কি বলে রাখলাম। সেট হচ্ছে 1840 সালে আর কি সেটের ধারণাটা আসে। তো হচ্ছে 1840 না, সরি, মানে জর্জ ক্যান্টর হচ্ছে 1840 সালে তার জন্ম আর কি। তো 1840 সালের পরে আর কি 1840 সালের হচ্ছে তার জন্ম। মানে এই জন্ম সালটাও এসেছে বিভিন্ন পরীক্ষায়। এটা আর কি বললাম যে 1840 সালে হচ্ছে জর্জ ক্যান্টরের জন্ম। এরপরে আর কি তিনি মারা যান 1918 সালের দিকে। তো এর মাঝখানে আর কি সেট নিয়ে উনি ধারণা দেন। তো সেট হচ্ছে তৈরি করেন হচ্ছে কিন্তু ক্যান্টর, কিন্তু ভ্যান ডায়াগ্রাম যে আমরা গতদিন পড়েছি, ভ্যান ডায়াগ্রাম কিন্তু হচ্ছে আবিষ্কার করেন জন ভ্যান। জন ভ্যান হচ্ছে ভ্যান ডায়াগ্রাম তৈরি করেন, আর সেট হচ্ছে ধারণা দেন ক্যান্টর। তো আমরা যে সাবসেট গুলো দেখলাম বা প্রপার সাবসেট গুলো দেখলাম, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা পড়বো। এরপর আমরা যে সিম্বল গুলো দেখেছি বা বিভিন্ন ধরনের সেট দেখেছিলাম, আমরা আপনাদের মনে আছে যে বিভিন্ন ধরনের সেট দেখেছিলাম, ইউনিভার্সাল সেট, সাবসেট, ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। তো এই সেট গুলো নিয়ে আমরা একটু কথা বলি।
আচ্ছা, তো আমরা ফার্স্ট কথা বলবো হচ্ছে ফাইনাইট সেট নিয়ে। ফাইনাইট সেট মানে হচ্ছে যদি কোনো সেটের উপাদান সংখ্যা আপনার ফাইনাইট হয় মানে নির্দিষ্ট হয়, তখন সেটাকে বলি আমরা ফাইনাইট। ধরেন একটা সেটের উপাদান হচ্ছে 2 আর 4, একটা সেটের উপাদান হচ্ছে 2 আর 4। যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা 2 আর 4 হয়, তাহলে এটা একটা ফাইনাইট সেট, কারণ এটা হচ্ছে আপনার আপনার চোখে দেখা, আপনি দেখছেন যে সেটটা হচ্ছে নির্দিষ্ট উপাদান সংখ্যার। যদি নির্দিষ্ট উপাদান হয় তখন সেটাকে বলি আমরা ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট হচ্ছে যেটা অনির্দিষ্ট উপাদান, মানে অনেক উপাদান সংখ্যা শেষ নাই। যেমন আমরা হচ্ছে যে গুণিতক গুণনীয়ক পড়েছি মানে প্রথম ক্লাসে, এই মাসের প্রথম ক্লাসে যে আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে যে গুণিতক, গুণিতক কি? যেমন 2 এর গুণিতক কোনগুলা? 2, 4, 6, হ্যাঁ, এভাবে মানে 2 এর গুণিতক 2, 4, 6 যেগুলা হচ্ছে 2 কে নামতা করে পাই, 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, এইগুলো হচ্ছে 2 এর গুণিতক। এখন আমি যদি আপনাকে বলি 2 এর গুণিতক কয়টা, আপনি বলতে পারবেন? 2 এর গণিতক কিন্তু বলা যাবে না, কারণ এই 2 এর গণিতক চলবে হচ্ছে অসীম পর্যন্ত, যেতেই থাকবে যেতেই থাকবে। শেষ সংখ্যা তো আমি জানি না, শেষ সংখ্যা তো নির্দিষ্ট না। তার মানে 2 এর গণিতক হচ্ছে অসীম, চলতে থাকবে। যেই জিনিসগুলো অসীম সেগুলো হচ্ছে ইনফাইনাইট সেট। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন বলা হয় যে 2 এর গুণিতকের সেট কোন কোন ধরনের সেট, তখন আপনি বলবেন এটা হচ্ছে অসীম সেট, মানে এটা অনির্দিষ্ট, এটা আপনার শেষ আপনি জানেন না। 2 এর গুণিতক সেট হচ্ছে এটা হচ্ছে অসীম মানে ইনফাইনাইট সেট। আচ্ছা, ইকুয়াল সেট তো আমরা দেখলাম যে একটা সেটের উপাদান সংখ্যা অন্য সেটের উপাদান সংখ্যা যদি সমান হয়, একটা সেটের উপাদান সংখ্যা এবং অন্য সেটের উপাদান সংখ্যা সমান হলে তখন আমরা বলি হচ্ছে তারা ইকুইভ্যালেন্ট। একটা সেটের উপাদান সংখ্যা অন্য সেটের উপাদান সংখ্যা সমান হলে তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে সমান কিন্তু সমান না। ঠিক আছে, সমান কিন্তু সমান না। ধরেন একটা সেটের উপাদান আছে 3টা, অন্য সেটের উপাদান আছে 3টা। এখন এই 3টার ভিতরে জিনিসপত্রগুলো আলাদা, হয়তো একটার মধ্যে আছে 1, 2, 4, একটা সেটের উপাদান আছে মনে করেন 1, 2, 4, আরেকটা সেট হয়তো আছে 2, 5, 7। এখন উপাদান সংখ্যার দিক থেকে আমরা বলতে পারি যে এই দুইটা সেট ইকুইভ্যালেন্ট, কারণ এটারও 3টা উপাদান এটাও 3টা উপাদান, কিন্তু এরা সমান না। সমান হবে তখনই যখন এইটার উপাদানে যা আছে এটার উপাদানে তাই থাকে। ধরেন এখানে আছে 1 to 4, যদি এখানে 3টা উপাদান থাকে 1 to 4, তখন আপনি বলতে পারবেন এই দুইটা সেট হচ্ছে ইকুয়াল সেট। তাহলে আবার একটু ভালো করে খেয়াল করেন, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যদি দুইটা সেটের উপাদান সংখ্যা সমান হয় কিন্তু ভিতরের ম্যাটেরিয়াল যদি সমান না হয়, তখন আমরা বলি ইকুইভ্যালেন্ট। আর ইকুয়াল আমরা কখন বলি? ইকুয়াল আমরা তখনই বলি যখন হচ্ছে একটা সেটের উপাদান যা আছে অন্য সেটের উপাদান তাই থাকবে, ডিরেক্ট ফটোকপি। যদি এমন থাকে তখন আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, মানে সরি ইকুয়াল সেট। আর ইউনিভার্সাল সাবসেট তো আমরা পড়েছি, সাবসেট, তারপর হচ্ছে প্রপার সাবসেট, সুপার সেট আমরা সামনে পড়বো। প্রপার, সুপার সেট, আচ্ছা পাওয়ার সেট আমরা সামনে পড়বো। ইউনিভার্সাল সেট নিয়ে আমরা একটু কথা বলবো। তো ইউনিভার্সাল সেট হচ্ছে যে সেটের মধ্যে সব উপাদান থাকে, যে সেটের মধ্যে সব উপাদান থাকে সেটাকে বলি আমরা ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরেন কোন একটা সেটের নাম হচ্ছে এ, কোন একটা সেটের নাম হচ্ছে এ, আর একটা সেটের নাম হচ্ছে বি। আমরা এ সেটের মধ্যে কিছু উপাদান দেখবো যে এর মধ্যে কিছু উপাদান আছে, বি সেটের মধ্যে কিছু উপাদান আছে এবং এর আনুষঙ্গিক আরো কিছু উপাদান আছে। তো এই সব উপাদান মিলে তা আমরা বলতে পারি যে ইউ এমন একটা সেট যার ভিতরে এ আছে, যার ভিতরে বি আছে, আর যার ভিতরে আরো কিছু উপাদান আছে। তো এই ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে যে সেটের ভিতরে সব উপাদান থাকে তাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন চিহ্ন হচ্ছে এরকম, আর এটা কিন্তু পুরোপুরি ইউ। ইউনিভার্সাল সেট হচ্ছে ইউ। ইউ কেন? এটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ইউটা আসছে, যে সেটের মধ্যে সব উপাদান থাকে, অর্থাৎ যে সেটের আন্ডারে সব উপাদান থাকে সেটাকে বলি আমরা ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যার ভিতরে সব উপাদানগুলো থাকে, এই সবটা সেট হচ্ছে ইউনিভার্সাল সেট। তারপর আমরা দেখবো হচ্ছে ইউনিয়ন। এটা তো দেখলাম ইউনিভার্সাল সেট, এখন আমরা দেখবো হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন দেখেন, ইউনিয়ন সাইনটা আমি বললাম মাত্র, ইউনিয়ন সাইনটা হচ্ছে ইউ এর মতো কিন্তু ইউ না, দেখতে ইউ এর মতো কিন্তু ইউ না, এরকম। তো ইউনিয়ন হচ্ছে কি, একটা সেটের যা উপাদান আছে আরেকটা সেটের যা উপাদান আছে দুইটা মিলে যে উপাদানগুলো সেটাকে বলি আমরা ইউনিয়ন। একটা সেটের যা উপাদান আছে আরেকটা সেটের যা উপাদান আছে দুইটা মিলে যে উপাদানগুলো সেটাকে বলি আমরা ইউনিয়ন। ধরেন এর মধ্যে কিছু সেট আছে, সেটা হচ্ছে মানে এই সেটের মধ্যে কিছু উপাদান আছে, উপাদানগুলো আমরা বললাম হচ্ছে নাম দিলাম 1, 2। 1, 2 হচ্ছে এর মধ্যে উপাদান। এরপর আমরা বললাম বি হচ্ছে আরেকটা সেট, বি হলো আরেকটা সেট যার মধ্যে কিছু উপাদান আছে, ধরেন 2, 3, 4, 2, 3, 4। এখন যদি আমরা এই দুইটা সেটের ইউনিয়ন করি, ইউনিয়ন যদি আমরা করি তাহলে আমরা ইউনিয়ন পাবো কি,
এ এবং বি সেটের যা আছে সব মিলে একসাথে। এখন এ আর বি সেট একসাথে করলে কি হবে, এ আর বি সেট যদি আমরা একসাথে করি তাহলে আমরা দেখবো পাবো কি, আমরা পাবো হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল কি পাবো দেখেন, এখানে 1 আর 2 নিতে পারেন, 1 আর 2 নিতে পারেন, 3 আর 4 নিতে পারেন, মানে 2 তো কমন আছে, আমরা 2বার কমন থাকলে নিতে পারবো না, অর্থাৎ একবারই নিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1 2 3 4 এই 4টা সেট হচ্ছে, এই 4টা উপাদান হচ্ছে ইউনিয়ন করেছি, ইউনিয়ন করে আমরা পেয়েছি কিভাবে, এখানে 1 2 নিয়েছি আর এখান থেকে হচ্ছে 3 4 নিয়েছি, যেহেতু এখানে 2 আছে তাহলে 2টা আছে, আমরা একটা লিখেছি। আর 2টা সেটের মধ্যে যেসব উপাদান, যত উপাদান আছে সবগুলো যদি আমরা নিয়ে নেই তখন আমরা এটাকে বলি ইউনিয়ন। তো এখানে চিত্রের মধ্যে এটা বুঝতে হবে, আমরা ভেন ডায়াগ্রামে গত ক্লাসে এটা পড়েছি, দেখেন এখানে এ হচ্ছে এইটুকু আর বি হচ্ছে ধরেন এখান থেকে এইটুকু পর্যন্ত, তাহলে মাঝখানটা হচ্ছে কমন, তা আমরা কমনটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, এখানে যে কমনটা ছিল যে একটা কমনকে আমরা বাদ দিয়েছি আরেকটা কমনকে আমরা রেখেছি, অর্থাৎ যেটা এর মধ্যে আছে সেটাকে আমরা বি এর মধ্যে আর ধরি নেই। মানে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে এ আপনি নিয়েছেন এইটুকু পর্যন্ত নিয়েছেন, এ ধরেন এইটুকু পর্যন্ত নিয়েছেন, আর বি যখন নিয়েছেন তখন কিন্তু আপনার এই বিটা হচ্ছে কেটে গেছে, অর্থাৎ আপনার বি এর জন্য কি করেছেন, আপনার একটা অংশ বাদ দিয়েছেন, মানে আপনার এই অংশটা বি এর মধ্যে যে অংশটা ছিল সেটা আপনি ধরেন নাই, এটা কিন্তু বাদ দিয়েছেন আপনি। এর মধ্যে যা ছিল সেটা আপনি ধরেছেন কিন্তু বি এর মধ্যে যা ছিল ধরেন নাই, যেমন এখানে এর মধ্যে 1 2 ছিল, আপনি 1 2 নিয়েছেন, মানে এইটুকু পর্যন্ত নিয়েছেন, 1 2 সহ সব নিয়েছেন, এর যা ছিল সব নিয়ে ফেলেছেন। তো বি এর সময় আপনি কি করেছেন, বি এর সময় আপনি এই 2টা বাদ দিয়ে ধরেছেন, মানে এখানে যে কমন অংশটা আছে সেটা আপনি বাদ দিয়ে ধরেছেন, শুধু বি এর সময় এইটুকু নিয়েছেন, শুধু এইটুকু নিয়েছেন, তাহলে এইটুকু আর সবটা মিলে কি হয়ে যাবে, এই সবটা ইউনিয়ন সেট, মানে এখান থেকে এইটুকু পর্যন্ত এ আর বি যা আছে এখানে যেটা সবুজ কালারে শেড করা এই সবটা হচ্ছে আমাদের ইউনিয়ন সেট। তাহলে ইউনিয়ন কি বুঝতে পেরেছেন, ইউনিয়ন হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদান আছে সবগুলো উপাদান যদি আমরা একবার করে নেই তখন সেই সেটটা হচ্ছে ইউনিয়ন সেট। তারপর হলো হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন হচ্ছে কমন অংশটা, কমন এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন চিহ্ন এখানে দেখা যাচ্ছে, তো দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো সেটা হচ্ছে ইন্টারসেকশন, তো এখানে দুইটা সেট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এই মাঝখানের যে শেড করা অংশটা এটা হচ্ছে কমন অংশ, এই কমন অংশটাকে বলি আমরা কি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি বলি, অর্থাৎ কমন উপাদানগুলো। তাহলে আমি যদি উপাদানের উদাহরণ দিই, ধরেন এর কিছু উপাদান আছে, এ হচ্ছে এ সমান আছে 3 4, এ সমান 3 4, এরপর হচ্ছে বি সমান হচ্ছে ধরেন 4 5 6, তাহলে এই 3 4 আর 4 5 6 এই দুইটা উপাদানের মধ্যে কমন কোনটা, এখানে কমন হচ্ছে 4, 4 দুই জায়গাতে আছে, তো 4 যদি দুই জায়গাতে থাকে তাহলে যদি আপনাকে বলা হয় যে এ আর বি এর ইন্টারসেকশন কত হবে, তাহলে এ আর বি এর ইন্টারসেকশন হবে 4, অর্থাৎ 4টা হচ্ছে দুই জায়গাতে আছে মানে কমন আছে, তাই আমরা বলতে পারি 4 হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন, তার মানে ইন্টারসেকশন হচ্ছে যেটা কমন শুধু সেটাই, কমনটা নিলে সেটা হচ্ছে ইন্টারসেকশন। এরপরে হচ্ছে যে সেটটা আছে সেটা হচ্ছে প্রাইম বা পূরক সেট। পূরক সেট মানে হচ্ছে আমরা বলেছি পূরক মানে যদি বলা হয় এর পূরক তাহলে এ বাদে যা আছে সব, এ বাদে যা আছে সব। এখন এখানে যে আয়তক্ষেত্রটা, এখানে যে আয়তক্ষেত্রটা এই আয়তক্ষেত্রটার নাম আমরা বলেছি এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, অর্থাৎ এই সব কিছু একটা সেটের মধ্যে যা আছে সব হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটের যে উপাদানগুলো আছে তার থেকে যদি আমি এ বাদ দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ প্রাইম। যদি বলা হয় এ প্রাইম কি, তাহলে আপনি বলবেন যে কোনো কিছু, এ প্রাইম বলুক আর বি প্রাইম বলুক সি প্রাইম বলুক, প্রাইম বলার অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা। আমি যদি বলি যে ইউ থেকে যদি আমি এ বাদ দেই, বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হচ্ছে এ প্রাইম, ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এ প্রাইম। আমাদের এই চিত্রের মধ্যে সবটা হচ্ছে ইউ, সবটা হচ্ছে ইউ আর ভিতরে বৃত্তটা হচ্ছে এ, তাহলে এই এটা যদি আমি ইউ থেকে বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিলে বাইরের যে অংশটা আমরা পাবো, এই বাইরের অংশ কোনটা, এই এই অংশটা, তো এই অংশটা হচ্ছে আমাদের এ প্রাইম। যদি এটা বি এর একটা সেট হতো তাহলে ইউ থেকে যদি আমরা বি বাদ দিতাম তাহলে হচ্ছে বি প্রাইম। তো প্রাইম মানে হচ্ছে যে কোনো কিছু প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বাদ দেওয়া। ধরেন এরকম আছে এ ইন্টারসেকশন বি প্রাইম, সবটার উপর ধরেন প্রাইম দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি প্রাইম, এটার মানে হচ্ছে ইউ থেকে যদি আমরা এটাকে বাদ দিই, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এই প্রাইম, এ ইন্টারসেকশন বি এর প্রাইম। তাহলে ইউ থেকে যদি আমি বাদ দিই এ ইন্টারসেকশন বি তাহলে হয়ে যাবে সেটা কি, এ ইন্টারসেকশন বি প্রাইম। তো ইউ থেকে যদি এটা বাদ দিই তাহলে হয়ে যাবে এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, তো প্রাইম আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি হচ্ছে এখান থেকে ম্যাথমেটিক্যালি করতে চাই তাহলে কিভাবে করব, আপনাকে অবশ্যই প্রশ্নে একটা ইউর মান দেওয়া থাকবে,
ইউর একটা মান দেওয়া থাকবে, আপনাকে বলা থাকবে ইউ এর মান হচ্ছে ধরেন বলে দিল ইউ এর মান হচ্ছে কত 1 2 3 4 দিয়ে দিল 1 2 3 4 5 6 এরকম কিছু মান দিয়ে দিল। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আরেকটা সেটের কথা বলে দিল, ধরেন এখানে এ বা বি এর সেট দিয়ে দিল, এ বা বি দিয়ে দিল। যদি বলা থাকে এ হচ্ছে এখানে বললো ধরেন 2 3, এ বললো 2 3। এখন যদি বলা হয় যে এ প্রাইম কত হবে, প্রশ্নে যদি বলা হয় এ প্রাইম কত হবে, তাহলে এখান থেকে এ প্রাইমটা বের করবো কিভাবে? ইউ থেকে এটা বাদ দিলে যা হবে সেটা হচ্ছে এ প্রাইম। তাহলে এখানে ইউ কত আছে? ইউ হচ্ছে 1 2 3 4 5। এ প্রাইমের মান হবে 2 3 বাদ দিলে, এখান থেকে 2 3 বাদ দিলে কত থাকে? 1 4 5। তার মানে এ প্রাইমের মান হবে 1 4 5। ইউ থেকে এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ প্রাইমের মান। আচ্ছা, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেবি ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেট কি সেটা আমরা জানি। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদানই নাই, যদি কোনো উপাদান না থাকে তখন সেটাকে আমরা বলি ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা এইভাবে কি করি, একটা জিরো লিখে তার মাঝখানে কেটে দেই, এটা হচ্ছে ফাঁকা সেট, বা যেটাকে আমরা বলি ওরি। তো এই ফাঁকা সেটকে আমরা ওরি দ্বারা প্রকাশ করি, অথবা দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট মাঝখানে কিছু থাকবে না, সেটা হইতে পারে ফাঁকা সেট। তার মানে ওরি দিয়ে আমরা প্রকাশ করি সেকেন্ড ব্র্যাকেট মানে ফাঁকা সেটকে, আবার হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, যে কোনো একটা দিয়ে প্রকাশ করলে হবে। তো এরপরে হচ্ছে আমরা এই যা যা পড়লাম তার উপর একটা ওভারভিউ দেই। তো ধরেন এখানে আমি যদি আপনাদের বলি এখানে ইউ এর মান কত, এখানে যে বক্স আছে তার মধ্যে ইউ এর মান কত আপনারা একটু কমেন্টে লিখে দেন। আপনাদের জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনারা লিখে দিবেন ইউ এর মান কত। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে ইউ এর মান কত, একটু লিখে দিবেন এখান থেকে। এই চিত্র দেখে আপনারা বলবেন ইউ এর মান কত, এটা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন। মানে ইউনিভার্সাল সেটের মান কত, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। ইউনিভার্সাল সেটের মান কত, অলরেডি অ্যান্সার চলে এসেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান কত। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান কত, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি প্রাইমের মান কত, এ ইন্টারসেকশন বি প্রাইমের মান কত, এটা আপনারা বের করে দিবেন। এ ইন্টারসেকশন বি প্রাইমের মান কত, এটা আপনারা বের করে দিবেন। তো এই তিনটা আপনারা একটু তাড়াতাড়ি করে বের করে দেন। এখানে অলরেডি অ্যান্সার চলে এসেছে, মেবি আমি দেখি কার অ্যান্সার দিয়েছেন। 4 জন অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, স্যার এ ইন্টারসেকশন সবাইকে বি দিতে হবে অ্যান্সার, প্রাইমের। ভুল হলে সমস্যা নাই, ভুল তো হবেই, ভুল করেই তো আমরা শিখবো। আচ্ছা, স্যার ফার্স্ট শুনতে হচ্ছে পাচ্ছেন? এখানে ইউ এর মান। ইউ এর মান হচ্ছে এই বক্সের মধ্যে যা আছে, বক্সের মধ্যে যা আছে সবই, কিন্তু একটা জিনিসকে আপনি দুইবার নিতে পারবেন না। বক্সের মধ্যে কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 8 9। তার মানে এই যে 10টা উপাদান, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে 10টা উপাদান আছে, এই সবগুলো হচ্ছে ইউ এর মান। তাহলে আপনি ইউ ইউ সমান কি লিখতে পারেন? ইউ সমান লিখতে পারেন হচ্ছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত যতগুলো উপাদান আছে সবগুলো হচ্ছে ইউনিভার্সাল সেটের মান। আচ্ছা, তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন। তাহলে এ আর বি এর মধ্যে কমন অংশ কোনটা? এটা হচ্ছে এ আর বি এর মধ্যে কমন। তাহলে 3 আর 4 হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান। 3 আর 4 হচ্ছে এ আর বি এর মধ্যে কমন। আপনি যদি এর মানগুলো ধরে নেন, এর মান হচ্ছে এখানে 1 2 3 4 5। এই বৃত্তটা কি এর মান না? এই বৃত্তটা সবটা হচ্ছে এর মান। যদি আপনাকে বলা হয় এর মান কত, তাহলে 1 2 3 4 5। যদি বলা হয় বি এর মান কত, তাহলে বি এর মান হচ্ছে এখান থেকে, যদি আমরা এই বৃত্তটা নেই, বি এর মান হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত, এই সবটা বৃত্ত হচ্ছে বি এর মান। তাহলে বি এর মানের মধ্যে কি কি আছে দেখেন, বি এর মানের মধ্যে আছে 3 4 6। 3 4 6 হচ্ছে বি এর মান, আর দুইটার মধ্যে কমন অংশ হচ্ছে 3 4। তাহলে কমন অংশ হচ্ছে 3 4, তার মানে এ ইন্টারসেকশন বি হচ্ছে 3,4। এরপর প্রশ্ন করেছে যে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি। প্রাইম মানে হচ্ছে আমরা জানি ইউ থেকে যদি প্রাইমটা বাদ দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম। ইউ থেকে বাদ দিতে হবে। ইউ এর মানে এখানে কত? 1 থেকে 10 পর্যন্ত সব, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত যা আছে সবগুলো হচ্ছে ইউ। ইউ থেকে যদি আপনি কমন অংশটা বাদ দেন, মানে 3 4 বাদ দেন, তাহলে বাকি যেগুলো থাকে, বাকি কি থাকে? 1 থাকে, 2 থাকে, তারপর যে 5 থাকে, 1 to 5 6 7। মানে এ প্রাইম মানে এ ইন্টারসেকশন বি, এটা বাদে যা যা উপাদান আছে, বাকি যে উপাদানগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? সেগুলো হয়ে যাবে এ ইন্টারসেকশন বি প্রাইমের মান। মানে 1 বাদ, 1 আছে, 2 আছে, 5 আছে, 3 আর 4 বাদে যেগুলো আমরা জানি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এখানে 3 4।
3 4 বাদ দিলে 1 থেকে 10 পর্যন্ত যত উপাদান আছে সবগুলো হয়ে যাবে এ ইন্টারসেকশন বি প্রাইমের মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমাকে বলেন এখানে বি এর মান কত? আপনারা একটু বি এর মানটা লিখে দেন। সবাই অ্যান্সার দিচ্ছেন, থ্যাংক ইউ। বলেন আপনারা বি এর মানটা কত এখানে? বি এর মান চিত্র দেখে আপনাদের বুঝতে হবে, কারণ পরীক্ষাতে এরকম চিত্র দিয়ে আপনাকে বলতে পারে কোনটার মান কত। আপনাকে বলতে হবে বি এর মান কত। তো বি এর মান অলরেডি অ্যান্সার দিয়েছেন মনে হচ্ছে। তো বি এর মান হচ্ছে এখানে এই ঘরে যা আছে, শুধু 6 না, এই 6 বলে আপনি ভুল করবেন। কারণ হচ্ছে যদি বলা হয় বি এর মান কত, তাহলে বি কিন্তু শুধু এইটুকু না, এইটুকু কিন্তু বি না। বি হচ্ছে এই বৃত্ত সবটা, মানে এখান থেকে শুরু করে এই সবটার বৃত্ত হচ্ছে বি। তাহলে বি এর মধ্যে কি আছে? 3 আছে, 4 আছে, 6 আছে। তাহলে বি এর মান হচ্ছে শুধু 6 না, বি এর মান হচ্ছে 3 4 6। আবার যদি প্রশ্ন করা হয় এর মান কত, যদি প্রশ্ন করা হয় এর মান, এটা আমি একটু আগে বলেছি অবশ্য, এর মান কত, ধরো এর মান হচ্ছে এই বৃত্ত সবটা। কমন অংশ থাকলে থাকুক, সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে এ কতটুকু অংশ, এই পুরো বৃত্ত হচ্ছে এ। এ হচ্ছে 1 2 3 4 5, আর বি হচ্ছে এই অংশটা, বি হচ্ছে 3 4 6। কমন যেটা সেটা তো ইন্টারসেকশন। যদি বলা হয় এ ইউনিয়ন বি কি হবে, যদি বলা হয় এ ইউনিয়ন বি কি হবে, তাহলে এখানে এ আর বি এর এই দুইটা বৃত্তের মধ্যে যা আছে সব 1 2 3 4 5 6, তাহলে এ ইউনিয়ন বি হবে এই দুইটা বৃত্ত নিয়ে যা আছে সব। তাহলে 1 2 3 4 5 6 সব হচ্ছে এ ইউনিয়ন বি। 1 2 3 4 5 6 সবগুলো মিলে হচ্ছে এ ইউনিয়ন বি। ওকে, সবাই অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। অ্যান্সার দিলে ভুল হলে সমস্যা নাই, ভুল হতেও তো আমরা শিখবো। তো আমাদের ফার্স্ট 40 মিনিট শেষ, আমাদের ক্লাসটা যে কোনো সময় কেটে যাবে। তো আমরা একটা ছোট ব্রেক নিব 5 মিনিট।